ওকে, 3 মিনিটের মধ্যে আমরা শুরু করবো, তবে তার আগে কয়েকটি বিষয় বলে শুরু করা দরকার। আজকের আলোচনা করছি আমি প্রিয়াংশু দুবে, মিশন মাধ্যমিক চ্যানেলের তরফ থেকে, এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধর গোড়ার কথা, তার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আজকে হচ্ছে পার্ট 2। ইতিপূর্বে আমরা পার্ট 1-এ এই চ্যাপ্টারের প্রথম দিকটা ডিটেইল আলোচনা করেছি, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাচ্ছ। এই পার্ট 1 দেখেই কিন্তু এই দ্বিতীয় পার্টে আসবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, আমাদের আজকের আলোচনার সোর্স হচ্ছে স্পেকট্রাম পাবলিকেশনস থেকে প্রকাশিত আ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এবং জীবন মুখোপাধ্যায় মহাশয়ের লেখা স্বদেশ ও পরিচয়, এই দুটি বইয়ের থেকে। আচ্ছা, চ্যাপ্টার ম্যাপ দেখো আমাদেরকে কি বলছে। এই ফার্স্ট পার্টে আমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, তার চরিত্র প্রকৃতি এবং তার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, এই দুটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করে নিয়েছি। আজকে সেকেন্ড পার্টে আমরা মহারানীর ঘোষণাপত্র এবং সভা সমিতির যুগের একটা অংশ নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি যে ইতিহাস কিন্তু চরিত্রগতভাবে অন্যান্য সাবজেক্ট থেকে কিছুটা আলাদা, তাই কিছু বিশেষ টেকনিক মেনে ইতিহাস পড়তে হয়। পূর্ববর্তী ভিডিওতে আমরা কয়েকটি টেকনিক আলোচনা করেছিলাম। তোমার যদি আরো প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো প্রত্যেককে পার্সোনালি রিপ্লাই দেওয়ার। আচ্ছা, আমাদের আলোচনা তাহলে শুরু করছি। প্রথম বিষয় হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। দেখো, মহারানীর ঘোষণাপত্র কিন্তু এই বছরের যে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সরাসরি 4 নাম্বার প্রশ্ন অথবা 2 নাম্বারের একটি আংশিক প্রশ্ন বা 1 নাম্বারের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই আসবে। প্রশ্ন নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও অবশ্যই আনবো। তো মহারানীর ঘোষণাপত্র বুঝতে গেলে কিন্তু আমাদেরকে এই 4টি পয়েন্টকে ধরে বুঝতে হবে। 4টি পয়েন্ট কি কি স্যার? কি, কে, কখন এবং কেন। কি অর্থাৎ ঘোষণাপত্র কি? দেখো, ঘোষণাপত্র বা ডিক্লারেশন বা ফারমান, এই বিষয়টি হচ্ছে যখন একজন রাজ্যের, কোন একটি দেশের, কোন একটি অঞ্চলের একজন শীর্ষ নেতা, একজন শীর্ষস্থানীয় ব্যক্তি একটি কোনো একটি যে কোনো বিষয় হতে পারে, সেটা যুদ্ধের ঘোষণা হতে পারে, সেটা রাজ্যের পরিবর্তন হতে পারে, অন্যান্য যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয় নিয়ে যখন একটি ঘোষণা করেন যেটা তিনি সম্পূর্ণ রাজ্যে প্রচার করতে চান, সেই ঘোষণাটিকে বলা হচ্ছে ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র বা ফরমানের অনেক উদাহরণ ইতিহাসে পাওয়া যাচ্ছে। মহারানীর ঘোষণাপত্র তো বটে, তাছাড়া তাজমহল নির্মাণের সময় শাহজাহান মার্বেলের জন্য রাজপুত রাজাদেরকে ফরমান পাঠিয়েছিলেন। তাছাড়া তোমরা নবম শ্রেণীতে পড়ে এসছো, ডিউকেরা বিভিন্ন ফরমান বা বিভিন্ন ঘোষণাপত্র প্রকাশ করতো, এবং আমরা সিলেবাসের মধ্যে মহারানীর ঘোষণাপত্র এইরকম একটি ঘোষণাপত্র। তো আচ্ছা, তো মহারানীর ঘোষণাপত্রের কিটা ক্লিয়ার হয়ে জানা যাচ্ছে। কে, ছবি তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মহারানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। এইটি হচ্ছে তার ছবি। তিনি এটি ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন, অর্থাৎ তার ঘোষণা ছিল এটি। তারিখ তোমরা দেখতে পাচ্ছ, 1 নভেম্বর 1858 ইংল্যান্ডে, অর্থাৎ 1 নভেম্বর 1858 লন্ডনে এই ঘোষণাপত্রটি প্রকাশিত হয়। ভারতবর্ষে এটি পাঠ করেছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল তথা প্রথম ভাইসরয়। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসছেই আসেই যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। উত্তর মনে রাখবে, লর্ড ক্যানিং। আচ্ছা, এরপর হচ্ছে কেন। দেখো, কেনটি বোঝার জন্য আমাদেরকে এই বিদ্রোহে অর্থাৎ হবে এই মহারানীর ঘোষণাপত্রের প্রেক্ষাপট জেনে শুরু করতে হবে। প্রেক্ষাপটটা কি স্যার? প্রেক্ষাপটটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরে 1858 খ্রিস্টাব্দে, যেমন ডেট গেলে তার ঠিক 1 বছর পরে ঘোষণাপত্রটি প্রকাশিত হয়। 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু এই ঘোষণাপত্রের বিকাশ। দেখো, প্রেক্ষাপটে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে কেন গুরুত্বপূর্ণ ছিল এই ঘোষণাপত্রের জন্য। কারণ তোমরা যদি সত্যিকার দেখো যে সেই সময় অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের কাছাকাছি, অর্থাৎ ঊনবিংশ শতকের মধ্য দশকে, ব্রিটিশরা ছিল ওয়ার্ল্ডের সুপার পাওয়ার। পুরো পৃথিবীতে যে এত বড় সাম্রাজ্য ব্রিটিশরা স্থাপন করতে পেরেছিল, তার মূল মূল কারণ ছিল ব্রিটিশদের বিরাট টেকনোলজি ও বিরাট সেনাবাহিনী। কারণ ভারতবর্ষ আকারে, আকৃতিতে, জনসংখ্যায়, ইতিহাসে বা অন্যান্য যে কোনো দিক থেকে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশের থেকে অনেক অনেক বেশি সুপিরিয়র। কিন্তু এত বড়, এত বিশাল একটা দেশে তাদের সাম্রাজ্য অধিকার করা এবং দীর্ঘদিন 200 বছর সে সাম্রাজ্যকে টিকিয়ে রাখা, তার মূলে ছিল সেনাবাহিনী।
সেনাবাহিনীর দমেই এত বড় কাজটা ব্রিটিশরা করতে পেরেছিল। আর 1857 বিদ্রোহ ছিল সেনাদের বিদ্রোহ, অর্থাৎ সাম্রাজ্যের যে মূল ধমনী, সাম্রাজ্যের প্রাণ বাহিত হচ্ছে যেখানটা দিয়ে, সেইখানেই যদি সমস্যা সৃষ্টি হয় পুরো ব্রিটিশ সাম্রাজ্য অধঃপতনে যেতে পারতো। তাই এই 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কিন্তু লন্ডনে ব্রিটিশ অধিকর্তাদের বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলাফল কি? ফলাফল ছিল যে এই বিদ্রোহের প্রতি যে এই একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল লন্ডনে, যে আমাদের এত বড় সাম্রাজ্য ভারত, যে ক্রাউন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, সেখানে এরকম সিপাহীরা বিদ্রোহ করলে কিন্তু কোনো মতে টেকা যাবে না। সমাধান কি? সমাধান হচ্ছে যে কোনো উপায়ে যে কোনো মতে ভারতীয়দের আনুগত্য অর্জন করতে হবে। অর্থাৎ বিদ্রোহকে একবার দমন করলে বিদ্রোহ আরেকবার হবে, আরেকবার দমন করলে বারে বারে বিদ্রোহ হবে। কিন্তু ভারতীয়দেরকে যদি প্রকৃতার্থে ব্রিটিশদের আনুগত্যে আনা যায়, ভারতীয়দের মনকে যদি ব্রিটিশদের হস্তকৌতুক করা যায়, তাহলে একমাত্র ব্রিটিশ সাম্রাজ্য সুরক্ষিতভাবে ভারতবর্ষে থাকতে পারে। অর্থাৎ ভারতীয়দের ব্রিটিশদের প্রতি আনুগত্য অর্জন করাতে পারলেই কিন্তু ভারতবর্ষে এই সিপাহী বিদ্রোহের মতো ঘটনাগুলি কমে ব্রিটিশ এম্পায়ার সুস্থায়ী হবে। এবং এই যে আনুগত্য অর্জনের কৌশল, একটি সুচ্ছবি গঠনের চেষ্টা, এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহারানীর ঘোষণাপত্রকে দিয়ে। অর্থাৎ অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র অফিসিয়ালি ভারতবর্ষে ভারতীয়দের আনুগত্য অর্জনের প্রথম সূচনা করে। মহারানীর ঘোষণাপত্রের প্রতিশ্রুতিগুলি যেগুলো আমরা এখনই করবো, সেই প্রতিশ্রুতিগুলি, মহারানীর ঘোষণাপত্রে বলা কথাগুলি, সেগুলির মূল উদ্দেশ্যই ছিল ভারতীয়দের আনুগত্য অর্জন। এইটার থেকে কিন্তু প্রশ্ন আসে, বিবৃতি ব্যাখ্যা প্রশ্ন এটা আসে যে মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল। তোমরা কিন্তু এই পয়েন্টটি খাতাতে অবশ্যই নোট করবে। কাজ কেনটা আমাদের ক্লিয়ার হলো যে ভারতীয়দের আনুগত্য অর্জন ছিল মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য। তাহলে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? এবং মহারানীর ঘোষণাপত্রে বিভিন্ন প্রতিশ্রুতি করা হয়েছে, বিভিন্ন পরিবর্তনের কথা বলা হয়েছিল। এই পরিবর্তনগুলিকে আমরা তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করে দেখতে পারি। এই প্রতিশ্রুতিগুলিকে, যেগুলি পরিবর্তনের মূল প্রতিশ্রুতি, এগুলোকে আমরা তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করে দেখতে পারি। প্রথম ক্যাটাগরি হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ পলিটিক্যাল পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। দ্বিতীয় সামাজিক বা সোশ্যাল পরিবর্তন। তৃতীয় অর্থনৈতিক বা ইকোনমিক পরিবর্তন। ইতিহাসের যে কোনো ঘটনাকে এইরকম ভাগ করে বা চরিত্র অনুযায়ী, তার প্রকৃতি অনুযায়ী পড়লে কিন্তু এই পয়েন্টগুলি মনে রাখতে ও পরীক্ষার খাতায় নামাতে যথেষ্ট সুবিধা হয়। এইটিও কিন্তু একটা টেকনিক। আচ্ছা, রাজনৈতিক পরিবর্তন কি হয়েছিল? ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়। কোম্পানি শাসন মানে স্যার, কোম্পানি শাসন অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা একটি কোম্পানি। এখনকার যুগে যেমন টাটা বা রিলায়েন্স বা আদানি গ্রুপ, এইগুলি যেমন একটি কোম্পানি, সেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি কোম্পানি। এই কোম্পানি এত বড় দেশ, এত বড় রাষ্ট্রকে শাসন করছিল, সেই কোম্পানির শাসনভারকে অবসান ঘটিয়ে তার যে শাসন ক্ষমতা, অর্থাৎ সম্পূর্ণ ভারতবর্ষ সরাসরি ব্রিটিশদের অধীনে আসে। দেখতে পাচ্ছ তোমরা, আহ, ভারতবর্ষের যে শাসন অধিকার, সেটা কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্ট এবং মহারানী স্বহস্তে গ্রহণ করেন। দ্বিতীয় পয়েন্ট কি স্যার? দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় পরিবর্তন হয়েছিল যে ভারতবর্ষের গভর্নর জেনারেল পদের বিলোপ হয়ে ভাইসরয়, রাজ প্রতিনিধি পদ সৃষ্টি হয়। মানে স্যার, মানে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ কোম্পানি শাসন পর্যন্ত, যিনি সম্পূর্ণ ভারতবর্ষের অধিকর্তা ছিলেন, যেটা তোমরা বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে ধরতে পারো, সেই অধিকর্তাকে বলা হতো গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল সেই সময়, 1857 ভারতবর্ষের ছিলেন প্রথম গভর্নর, শেষ গভর্নর জেনারেল। কিন্তু মহারানীর ঘোষণাপত্র এই গভর্নর জেনারেল পদটি বিলুপ্ত করে ভাইসরয় পদটি সৃষ্টি করে। ভাইসরয় বলা হচ্ছে রাজ প্রতিনিধি। একই ব্যক্তি, লর্ড ক্যানিংই প্রথম ভাইসরয় হয়। অর্থাৎ একই ব্যক্তি, একই পদ, একই মর্যাদা, পরিবর্তন হয় শুধুমাত্র নামটি। তাহলে এই পয়েন্টটাতে কিন্তু প্রশ্ন আছে, ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং হলো উত্তর। তৃতীয় পয়েন্ট কি স্যার? তৃতীয় পয়েন্ট হচ্ছে লন্ডনে ইন্ডিয়া সেক্রেটারি পদ সৃষ্টি হয়। অর্থাৎ মহারানীর হয়ে ভারতবর্ষ শাসনের জন্য ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন ভারতে, তিনি বসছেন দিল্লিতে, তৎকালীন কলকাতায়। এবং লন্ডনে ভাইসরয়ের কাজকে সহায়তা করে তাকে মহারানী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য লন্ডনে বসেছিলেন ইন্ডিয়া সেক্রেটারি।
তাছাড়া আরো কয়েকটি বিশেষ রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয়েছে, যেগুলো মূলত দেশীয় রাজ্যকে কেন্দ্র করে। লর্ড ডালহৌসি ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করার জন্য যেসব অত্যন্ত র্যাডিক্যাল বিচারধারা নিয়েছিলেন, যেটা তোমার ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্য বিলোপ নীতি, দত্তক গ্রহণ অনুমতি, এই সব বিষয়গুলি যে গ্রহণ করেছিলেন লর্ড ডালহৌসি, এই বিষয়গুলিকে বাতিল করা হয়। অর্থাৎ ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলিকে দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল, এবং ব্রিটিশ সরকার জানায় যে ভারতবর্ষে আর সাম্রাজ্য গ্রাস অর্থাৎ আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়। তাছাড়া ভারতীয় রাজাদের সাথে স্বাক্ষরিত সমস্ত চুক্তি ব্রিটিশ সরকার মেনে চলবে। কি কি পয়েন্ট হলো স্যার? এই চারটা পয়েন্ট তো অবশ্যই লিখবে, তার সাথে জুড়ে নেবে যে আহ, ভারতীয় রাজাদের সাথে স্বাক্ষরিত সমস্ত চুক্তি ব্রিটিশ সরকার মেনে চলবে, এবং ব্রিটিশ সরকার আর ভারতের সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়। আচ্ছা, এরপর কি সামাজিক পরিবর্তন? সামাজিক পরিবর্তন মানে স্যার, সামাজিক পরিবর্তন অর্থাৎ আনুগত্য অর্জন কেবলমাত্র রাজনৈতিক স্তরে হয় না, এটা সমাজের ভিতরে গিয়ে পরিবর্তন না করতে পারলে কখনোই প্রকৃতার্থে একটা বৃহৎ সংখ্যক ভারতীয় বা ব্রিটিশ সাম্রাজ্যের আনুগত্যে আসতে পারে না। তাই এই সামাজিক পরিবর্তনের মধ্যে কি কি প্রতিশ্রুতি বা কি কি পরিবর্তনের কথা বলা হয়েছিল? প্রথম কথা বলা হয় যে সকল ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। অর্থাৎ ব্রিটিশ সরকার ভারতবাসীদের রীতিনীতি ধর্মাচরণে কোন রকম হস্তক্ষেপ করবে না। এটা ছিল প্রথম কথা। দ্বিতীয়ত বলা হয় যে ভারতীয়দের যেটা বলে রীতিনীতি, জাতিভেদ প্রথা, ধর্মশ্রুতি, ধর্মচারণ, এইসব বিষয়ে কিন্তু সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ভারতীয়রা তাদের ধর্মীয় দিক থেকে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এইগুলি কিছু সত্যি রক্ষা করা হয়, অর্থাৎ ব্রিটিশ সরকার কি সত্যি মেনেছিল? আমরা শীঘ্রই দেখবো। তার আগে তৃতীয় ক্যাটাগরি আমরা দেখি, এটা হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। অর্থনৈতিক পরিবর্তনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে বলা হয়েছিল যে আহ, জাতি ধর্ম নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। অর্থাৎ যেটা আমরা আধুনিক কালে বলি যে যোগ্যতা অনুযায়ী চাকরি, সেই বিষয়টি মহারানীর প্রশ্নপত্রে প্রতিশ্রুতি করা হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট কি স্যার? যে কোম্পানির খামখেয়ালি ট্যাক্সেশন নীতি, অর্থাৎ ভারতের এক একটি অংশে এক এক রকম ট্যাক্স নেওয়া, বিভিন্ন অবান্তর অপ্রয়োজনীয় ট্যাক্স গ্রহণ, বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে শুল্কের একটা নির্দিষ্ট রেট না থাকা, এই সব খামখেয়ালি ট্যাক্সেশনকে সরিয়ে ফিক্স ট্যাক্সেশন অর্থাৎ ফিক্স কর, অর্থাৎ কর আদায়ের একটা নির্দিষ্ট রেট নির্ধারণ করা হয়েছিল। তৃতীয় কি স্যার? তৃতীয় হচ্ছে তথাকথিত বাজেট, যেটা আমরা আজকে বলি বাজেট, একটি দেশের জন্য, দেশের অর্থের খরচের জন্য যে বাজেট নির্মাণ করা হয়, সেই বাজেটের প্রাথমিক সূচনা হয় মহারানীর ঘোষণাপত্রকে কেন্দ্র করে। সেখানে তোমরা পরবর্তীকালে পূর্ব পড়েছো যে মহারানীর ঘোষণাপত্রের পরে ভারতবর্ষের তিনটি প্রেসিডেন্সি শহরে তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য আহ, পয়সার বন্দোবস্ত করা হয়েছিল, যাকে আমরা বর্তমানে স্কলারশিপ বলে থাকি। সেই বিষয়গুলি এই ঘোষণাপত্রে প্রথম শিক্ষা খাতে, বাণিজ্য খাতে, সেনাবাহিনীতে, বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগের একটা সুস্থায়ী বাজেটের প্রাথমিক নির্মাণ হয়েছিল। এই ছিল তিনটি ক্যাটাগরিতে মহারানীর ঘোষণাপত্রের প্রধান প্রধান কয়েকটি বিষয়। তাই স্যার, এই প্রতিশ্রুতিগুলি কি পূরণ করা হয়েছিল? মোটেই না। এই প্রতিশ্রুতিগুলি কিন্তু মোটেই পূরণ করা হয়নি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, মহারানীর ঘোষণাপত্রে প্রতিশ্রুতি করা হয়েছিল যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, কিন্তু বাস্তবে দেখা গেছিল উচ্চপদস্থ এবং বিশেষ ভ্যালুয়েবল চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই ভারতীয়রা সেই রকম সুযোগ পায়নি। অর্থাৎ রীতিমতো ভারতীয়রা নিষিদ্ধ ছিল উচ্চপদস্থ চাকরিগুলিতে। তোমরা এই খুব ফেমাস একটি লাইন জানবে, ডগস এন্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউডেড, এইরকম একটা মানসিকতা কিন্তু ছিলই। অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রে প্রতিশ্রুতি করা হলেও ভারতবর্ষে অফিসিয়ালি কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। নিচ পদস্থ পিয়ন, সাধারণ কেরানি, পোস্টাল অফিসে ছোটখাটো চাকরিরা ভারতীয়রা অবশ্যই পেত, কিন্তু উচ্চ পদস্থ চাকরিগুলি সেই সময় পর্যন্ত ভারতীয়দেরকে দেওয়া হতো না। দ্বিতীয় বিষয় কি বলা হয়? যে নির্দিষ্ট ও সুস্থায়ী ট্যাক্সেশনের বন্দোবস্ত করা হবে, কিন্তু বাস্তবে দেখা গেছিল যে ভারতীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে অর্থাৎ ভারতীয় বাণিজ্যিক থেকে বেশি পরিমাণে ও খামখেয়ালি ট্যাক্সের কিন্তু কোন রকম বিরাম হয়নি। তোমরা ক্লাস সেভেনে পড়ো, তো ছিল ডিটেল ভাবে অবশিল্পায়ন, শিল্পায়ন, ভারতীয় উদ্যোক্তাদের কথা। যদিও সেটা আমাদের অন্য বিষয়।
এখানে আমরা দেখছি যে ভারতীয় উদ্যোক্তা, ভারতীয় বিজনেসম্যান, ভারতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের কাছ থেকে কিন্তু অধিক ট্যাক্স, অধিক কর আদায় করা হতো, যেটা মহারানীর ঘোষণাপত্রে বলা হয়েছিল যে কোম্পানির মতো খামখেয়ালি ট্যাক্সেশন আদায় হবে না। এর প্রতিশ্রুতিও ভঙ্গ হয়। তৃতীয় পয়েন্ট, ভারতীয়দের সমান মর্যাদা প্রদানের কথা একটি বলা হয়েছিল। ভারতীয়দের আনুগত্য অর্জনের প্রধান উপায় ছিল যে ভারতীয়দেরকে সমান মর্যাদা দেওয়া হবে, এইটি ছিল মহারানীর ঘোষণাপত্রে বলা একটি অন্যতম বিষয়। কিন্তু দেখা যায় ব্রিটিশরা নিজেদেরকে মনে করতো রাজার জাতি, মাস্টার রেস, সুপিরিয়র রেস বলে। তাই এই সুপিরিয়র রেস কখনোই ভারতীয়দেরকে তাদের সমকক্ষ মানতে চায়নি। অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রে করা অধিকাংশ প্রতিশ্রুতিগুলি কখনো ভারতবর্ষে বাস্তবে প্রযোজ্য হয়নি। একটা ধর্মীয় স্বাধীনতার বিষয় যেটা আমরা দেখলাম, সেইটাও কিন্তু অর্থাৎ সামাজিক বিষয়গুলিও কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রিটিশ সরকার পারেনি। আমরা পরবর্তীকালে 6-7 চ্যাপ্টার তোমরা পড়বে যে কিছুকাল পরেই ব্রিটিশ সরকার সেপারেট ইলেকশনের অর্থাৎ জাতি ও ধর্মের ভিত্তিতে আলাদা নির্বাচনের অধিকার দেওয়ার কথা বলেছিল, যেটা ইনডাইরেক্টলি কিন্তু ভারতবর্ষের যে ধর্মীয় সৌভ্রাতৃত্বদ্বয় তার মাঝে ফাটল ধরিয়ে ভারতবর্ষে কিন্তু ধর্মযুদ্ধ অর্থাৎ ধর্মীয় সংঘর্ষ এবং জাতিভেদ বাড়ানোর প্রচেষ্টা ছিল। তো এই প্রতিশ্রুতিগুলিও কিন্তু সরকার রক্ষা করতে পারেনি, এবং এর জন্য মহারানীর ঘোষণাপত্রকে বিরাট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে মহারানীর ঘোষণাপত্র ছিল মূলত একটি প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। এইটা তোমাদের খাতায় অবশ্যই নোট করে রাখবে, মাধ্যমে কিন্তু এটার থেকে প্রশ্ন আসেই আসে। অর্থাৎ আমরা কি দেখলাম ওভারঅল, যে মহারানীর ঘোষণাপত্র আহ, তার তারিখটা তোমাদের 1 নভেম্বর 1858 প্রকাশিত হয়েছিল। এই মহারানীর ঘোষণাপত্র যে যে প্রতিশ্রুতিগুলি করেছিল সেগুলি অন পেপার পড়তে খুবই ভালো লাগলো, বাস্তবে কিন্তু তার একটিও পূরণ করা হয়নি, এবং এর জন্য বিরাট সমালোচনার মুখে মহারানীর ঘোষণাপত্রকে পড়তে হয়েছিল। আচ্ছা, এর সাথে আমরা মহারানীর ঘোষণাপত্র শেষ করলাম, এবং মহারানীর ঘোষণাপত্র পর থেকে আমরা চলে যাচ্ছি সভা সমিতির যুগে। দেখো, সভা সমিতির যুগ কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে 4 নাম্বারের একটা প্রশ্ন আসবেই আসবে। আর শর্ট কোশ্চেন কিন্তু আসে, 2 নাম্বার প্রশ্ন আসতে পারে, 8 নাম্বার প্রশ্নগুলিতে 5+3 করেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই সভা সমিতির যুগে তোমাদের যে 4টি প্রধান সভা রয়েছে, বঙ্গভাষা প্রকাশকের সভা, জমিদার সভা, ভারত সভা, হিন্দু মেলা, এই 4টি সভা কিন্তু বিশেষভাবে পড়বে। আজকে আমরা মূলত বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং জমিদার সভা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভারত সভা, হিন্দু মেলা নিয়ে, এবং তার সাথে এই যতদিন তখন যা পড়লাম তার ডিটেইলড কোশ্চেন ডিসকাশন পরবর্তী ভিডিওতে হবে। দেখো, সভা সমিতির যুগ। সভা সমিতির যুগ মানে মানে যে যুগে প্রচুর 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 সভা সমিতি গড়ে উঠেছিল, সভা সমিতিরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, সব থেকে বেশি কার্য হয় সভা সমিতিকে নিয়ে, সেই সময় সেই কাল পর্ব বলা হচ্ছে সভা সমিতির যুগ। এই কাল পর্ব কখন স্যার? মূলত আমাদের প্রখ্যাত অধ্যাপক ডক্টর অনিল শীল 19শ শতাব্দীকে অর্থাৎ 1800 থেকে 1899, এই 99 বছরের সময় দিকে অর্থাৎ পুরো ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে দাবি করেছেন। যদিও আমরা যদি লক্ষ্য করি, প্রধান সভাগুলি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই 1857 বিদ্রোহের পর, অর্থাৎ 1857 বিদ্রোহ, মহারানীর ঘোষণাপত্রের পরবর্তী এই 50 বছর কিন্তু সভা সমিতির যুগ সবচেয়ে বেশি কার্যকর ছিল। অর্থাৎ এই সময় প্রচুর বেশি সরকারি প্রতিষ্ঠিত হয়ে সেগুলি সবচেয়ে বেশি কার্যকর ছিল এই সময়ে। এর পূর্বে কি সভা সমিতি প্রতিষ্ঠিত হয়নি? অবশ্যই হয়েছিল। সময়কালটা 1800 থেকে 1899। এই পূর্ববর্তী সময় তোমরা জানো রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা ছিল, রাধাকান্ত দেবের ধর্ম সভা ছিল, বিভিন্ন সভা এ সময় প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রধান সভাগুলি ভারত সভা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়া লীগ, এইগুলি কিন্তু প্রতিষ্ঠিত হয় এই পরবর্তী 50 বছর ধরে। কালপর্ব হয়ে গেল। সভা সমিতির যুগের উদ্দেশ্যটা কি স্যার? সভা সমিতির যুগের উদ্দেশ্যটাও কিন্তু মহারানীর ঘোষণাপত্রের কেন্দ্র করে। মহারানীর ঘোষণাপত্রে যে ভারতীয়দেরকে যে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু পূর্ণ হয়নি। এইটাতে ভারতীয় এলিটরা অর্থাৎ ভারতবর্ষের শীর্ষস্থানে যারা ব্যক্তিরা ছিলেন, ভারতীয় জমিদাররা, ব্যবসায়ীরা, বিভিন্ন নেতারা, তারা কিন্তু প্রচন্ড আঘাত পান। অর্থাৎ ভারতীয়দের সাথে ব্রিটিশদের এই যে একটা বিরুদ্ধাচারণ, সেইটা কিন্তু ভারতীয়দের আঘাত করে, এবং এর প্রতিবাদে একটি সংঘবদ্ধ মঞ্চ তৈরি করতে, একটি সংঘবদ্ধ প্রতিবাদ করার জন্য প্রাথমিক
একটি গোষ্ঠী হিসাবে সভা সমিতিগুলি গড়ে উঠেছিল। অর্থাৎ এককভাবে বিরোধ করার চেয়ে সর্বজন মিলে, অর্থাৎ একটি সংঘবদ্ধ প্রতিরোধ করার জন্য সভা সমিতিগুলি গড়ে উঠেছিল। এটি সভা সমিতির প্রধান উদ্দেশ্য সংঘবদ্ধ প্রতিবাদ করা। আচ্ছা আচ্ছা, সভা সমিতির মধ্যে কি কি পড়তে হবে? আমাদের সভা সমিতির মধ্যে আজকের ভিডিওতে আমরা এই দুটি সভা পড়বো, জমিদার সভা, বঙ্গমাতা প্রকাশের সভা। যদিও তোমাদের প্রধান সভাগুলি রয়েছে বঙ্গভাষা প্রকাশকের সভা, জমিদার সভা, ভারত সভা ও হিন্দু মেলা, এই চারটি সভা। দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা নামের থেকে তোমরা আন্দাজ করতে পারছো এটি ভাষা কেন্দ্রিক একটি সভা ছিল। সভা সমিতির সুযোগে বিভিন্ন বিষয় প্রতিষ্ঠিত হতো। আত্মীয় সভা যেমন ধর্মকেন্দ্রিক, ধর্মসভা যেমন রক্ষণশীলদের সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা ভাষা কেন্দ্রিক, জমিদার সভা জমিদারদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য, ভারত সভা সম্পূর্ণ একটি জাতীয়তাবাদী সভা। পরবর্তীকালে বিভিন্ন প্রতিবাদের জন্য বিভিন্ন চরিত্র সভাগুলি স্থাপিত হতো। তার মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা ভাষা কেন্দ্রিক হলো। অধ্যাপক যোগেশ চন্দ্র বাগল এই সভাটিকে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলে দাবি করেছেন। খাতায় এটা নোট করবে, প্রশ্ন কিন্তু আসে। দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভার নেতৃত্বে কারা ছিলেন? সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং সম্পাদক ছিলেন দুর্গা প্রসাদ তর্কপঞ্চানন। বাজার চলতি বইগুলোতে কিন্তু এই দুটির নাম পাবে না, কিন্তু এই দুটি অফিসিয়াল নাম, খাতায় নোট করে রাখবে। সময়কালটা কি? তার সময়কাল হচ্ছে 1836 খ্রিস্ট। দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রধান উদ্দেশ্যগুলি কি কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির অনুশীলন করে তার প্রতি জনসচেতনতা বৃদ্ধি করা। এটি ছিল কিন্তু প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে নিষ্কর জমির উপর ব্রিটিশ সরকার যে কর আরোপ করেছিল তার তীব্র প্রতিবাদ করা। অর্থাৎ স্যার, নিষ্কর জমির উপর কর আরোপের এইটি কিন্তু একটি আলাদা বিষয়, যদিও এখানে বলে রাখা প্রয়োজন যে নিষ্কর জমি অর্থাৎ যেই সব জমিগুলির উপরে কোনো রকম ফসল উৎপাদন হয় না, কোনো রকম জঙ্গল নেই, বাঁধ পুকুর নেই, চাষ বা পশুপালন হয় না, অর্থাৎ অনাবাদি জমিগুলি যেগুলি সম্পদ হিসাবে গণ্য নয়, সেই সব জমিগুলি কিন্তু এতদিন পর্যন্ত করের আওতায় ছিল না। অর্থাৎ সেই সব জমির উপরে কিন্তু সরকার কোনো রকম কর আদায় করতো না। অথচ মহারানীর ঘোষণাপত্রের পর ফিক্সড ট্যাক্সেশনের নাম করে এই সব জমিগুলির উপরেও কর আরোপণ করা হয়েছিল। এবং এর প্রতিবাদের জন্য এই মহারানীর ঘোষণাপত্রে এই বিশেষ পয়েন্টটি যোগ করা হয়েছিল। অর্থাৎ বঙ্গভাষা প্রকাশকের সভা কিন্তু এই নিষ্কর জমির উপরে যে কর আরোপণ তার তীব্র প্রতিবাদ করতে চেয়েছিল। আচ্ছা, পরবর্তী সভা হচ্ছে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি। আহ এই তোমরা নাম থেকে বুঝতে পারছো এটি মূলত জমিদারদের এবং জমিদার কেন্দ্রিক একটি সভা ছিল। 1838 খ্রিস্টাব্দে, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভার ঠিক 2 বছর পরে এই সভাটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেতৃত্বে ছিলেন সভাপতি রাজা রাধাকান্ত দেব, তার চিত্র তোমরা দেখতে পাচ্ছ। সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এবং অন্যান্য সদস্যদের মধ্যে দ্বারকানাথ ঠাকুর, কালীনাথ রায়চৌধুরীর মতো বিভিন্ন জমিদাররা এই সভার অংশ ছিলেন। সভার প্রধান উদ্দেশ্য কি ছিল? জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল যে জমিদারদের স্বার্থ রক্ষা করা, এটি ছিল প্রধান উদ্দেশ্য। অর্থাৎ বাংলার এলিট শ্রেণী জমিদারদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা ছিল জমিদার সভার প্রধান উদ্দেশ্য। তাছাড়া কি স্যার, যে ভারতবর্ষের সর্বত্র একটা সুস্থায়ী কর ব্যবস্থা প্রচলনের দাবি। এইটা কিন্তু তখনও কোম্পানি শাসনে কিন্তু এই সভাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1838। এখনো পর্যন্ত কিন্তু মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়নি। এই সুস্থায়ী করের ব্যবস্থা করা ছিল এই সভার একটি প্রধান উদ্দেশ্য। কারণ সেই সময় পর্যন্ত কোম্পানি খামখেয়ালি কর আদায় করতো, এটা বাঙালি জমিদার এর ক্ষেত্রে খুব বিপদের বিষয় ছিল। তার প্রতিবাদ করার জন্য এই সভাটি গঠিত হয়েছিল। তাহারা নিষ্কর জমির উপরে করার প্রতিবাদ করারও কিন্তু এই সভার মূল উদ্দেশ্য ছিল, এবং এই জমিদারদের সহায়তায় এই সভা কিন্তু অনেকটা সফলও হয়। কিছু বিশেষ শর্তের সাথে সরকার এই সভার দাবিগুলি মেনে নিয়েছিল এবং কর প্রত্যাহার করা হয়। যদিও মহারানীর ঘোষণাপত্রের পর পুনরায় সেই নিষ্কর জমির উপরে কর আরোপণ করা হয়েছিল, যার প্রতিবাদ করেছিল বঙ্গবন্ধু প্রকাশিকা সভা। 1836-এ প্রতিষ্ঠিত হলেও এই পয়েন্টটি কিন্তু মহারানীর ঘোষণাপত্রের পর থেকে সক্রিয় হয়। আচ্ছা, তা এর সাথে আমরা এখানে দেখতে পাচ্ছ একটি টেবিলের মধ্যে দুটো সভার একটা আলোচনা তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠার সাল 1836, 1838। এইটা তোমরা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো। এটা থেকে শর্ট কোশ্চেন আসবেই আসবে। প্রাথমিক লক্ষ্য ছিল বঙ্গভাষা প্রকাশিত সভার প্রাথমিক লক্ষ্য ছিল বাংলার ভাষা সংস্কৃতি ও তার জনসচেতনতা বৃদ্ধি। জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল জমিদারদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা।
রাজনৈতিক চরিত্রে যদি দেখি, অধ্যাপক যোগেশচন্দ্র বাগল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক সভা বলে দাবি করেছেন। আর জমিদার সভা কিন্তু ব্রিটিশ সমর্থক এলিট সংগঠন ছিল। তোমরা এর ইতিপূর্ব ভিডিওতে হয়তো দেখেছো যে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সরি, ভারতবর্ষের জমিদাররা কিন্তু ব্রিটিশদেরকে এই সিপাহী বিদ্রোহ দমনে, বাঙালি জমিদাররা রাধাকান্ত দেবের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ দমনে সকল রকম সাহায্যের আশ্বাসন দিয়েছিল। অর্থাৎ ব্রিটিশ সমর্থক একটা এলিট সংগঠন ছিল কিন্তু জমিদার সভা। সাধারণ মিল দুটোর মধ্যে কি, নিষ্কর জমির উপরে করের প্রতিবাদ করা কিন্তু এই দুটি সভার প্রধান উদ্দেশ্য ছিল। এবং এই প্রতিবাদের হাত ধরেই কিন্তু প্রথম সংঘবদ্ধ আন্দোলনের সূচনা হয়। এটি পূর্ব ভিডিওতে আমরা জাতীয়তাবাদের আলোচনা করেছিলাম, তার সূচনা কিন্তু এইকে কেন্দ্র করেই হয়েছিল। অর্থাৎ আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভাও নিষ্কর জমির উপরে করের প্রতিবাদ করেছিল এবং জমিদার সভাও একই। আচ্ছা, এর সাথে আমরা আমাদের আজকের ভিডিওর শেষে চলে এসেছি। আহ আশা করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। তোমার যদি কোনো ডাউট থাকে, যদি কোনো সাজেশন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানান। চেষ্টা করে প্রত্যেকের পার্সোনালি রিপ্লাই দেওয়া। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এর পরবর্তী দুটি সভা, অর্থাৎ ভারত ভারত সভা এবং হিন্দু মেলা নিয়ে, এবং এই সভা সমিতির যুগ, মহারানীর ঘোষণাপত্র এবং 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ চরিত্র প্রভৃতি, এই অংশটা নিয়ে একটা ডিটেইলড কোশ্চেন ডিসকাশন পরবর্তী ভিডিওতে হবে। তোমরা সবাই ভালো থাকো। জয় হিন্দ।